সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব বিএনপি জামাতের অবৈধ দখলদার সরকারের হাতের খেলনা। ব্যবসায়ীরা এখন কোথায় যাবেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব নির্বিকার ছিল সুদখোর শিশু হত্যাকারী ইউনুস, চুপ করে আছে দুর্নীতির বড় পুত্র তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফাঁসির দড়িতে ঝুলছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ধার নিয়ে ধার শোধ আর বাকিটা গল্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সাজিদরা মরেছে ৭ হাসপাতাল ঘুরে, আর বিএনপি জামায়াত ব্যস্ত ইউনুসকে বাঁচাতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পূর্বাভাস ভুল, যুদ্ধবিরতির মাঝেই দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২০ মাস একটা দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ২০ মাস ধরে চলছে একজন সরকারি আমলার হাতে। মূল্যস্ফীতি ৯%, ব্যাংক ঋণের সুদ ১৫%, গ্যাস বিদ্যুৎ নেই, কারখানা বন্ধ হচ্ছে একে একে। আর এই সময়ে ব্যবসায়ীদের কথা সরকারের কানে পৌঁছে দেওয়ার কেউ নেই। ফেব্রুয়ারিতে ক্ষমতায় এসেছে বিএনপি, বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধন করে এফবিসিসিআইয়ে নির্বাচন দেওয়ার কথা ছিল ৪ মাসের মধ্যে। ৬ মাস পেরিয়ে গেছে, কোনো হেলদোল নেই। যে প্রশাসককে বসানো হয়েছে তার পক্ষে লবিং করা সম্ভব না, দর কষাকষি করা সম্ভব না, ব্যবসায়ীদের পক্ষে টেবিলে বসা সম্ভব না। জামায়াতকে সঙ্গে নিয়ে যে সরকার চলছে তারা মুখে অর্থনীতির কথা বললেও কাজে আগ্রহ নেই। ৪০০রও বেশি বাণিজ্য সংগঠন এবং ৮৩টি চেম্বার ঝুলে আছে এই অচলাবস্থায়। ক্ষুদ্র থেকে বড় সব ব্যবসায়ীর প্রতিনিধিত্বের জায়গাটা এখন ফাঁকা। বিধিমালা সংশোধন কঠিন কিছু না, রাজনৈতিক সদিচ্ছা থাকে। জুলাই আন্দোলনের পর ভেবেছিলেন সব সাধু সন্তরা দেশ চালাচ্ছে? ভুল ভাবছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রাতারাকি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বা সিপিজিসিবিএল-এর স্বতন্ত্র পরিচালক বনে যায় সাবেক শিবির ক্যাডার ও বর্তমানে জামায়াতের বি টিম এনসিপির যুগ্ম সদস্য সচিব রাফি সালমান রেফাত। আর সেখানে বসেই সাবেক উপদেষ্টা ফাউজুল কবির খান এবং বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজকে সাথে নিয়ে সে গড়ে তোলে এক ভয়ঙ্কর টেন্ডার সিন্ডিকেটের খেলা। রিফাত ও তার চক্রের সাথে সমঝোতা না করলে যোগ্য প্রতিষ্ঠানও কাজ পেত না, আর সমঝোতা হলে আদালতের আদেশ অমান্য করেও অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হতো। ডাকাত সন্ধ্যার প্রধান উপদেষ্টার কাছে ছিল সকল প্রমাণ। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ংটাই এনার্জি রিফাতের সরাসরি ঘুষ বা সমঝোতা চাওয়ার হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল রেকর্ড সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেয়। কিন্তু তৎকালীন উপদেষ্টা ফাউজুল কবির খান কোনো ব্যবস্থাই নেননি, কারণ ফাউজুল কবির নিজেই এই সিন্ডিকেটের মূল হোতা, কিন্তু মিডিয়ায় তাকে প্রচার করা হয়েছে ফেরেশতা হিসেবে। আর প্রধান উপদেষ্টা নিজে তো ডাকাত সর্দার, দেশে ছাড়ার আগে আরেকটি গ্রামীণ কোম্পানি প্রতিষ্ঠা করার মতো অর্থ আত্মসাৎ করেছে। তারা দুর্নীতির বিচার করবে এটা কল্পনা করাও দুষ্কর। নিম্নমানের কয়লা, কোটি কোটি টাকার ক্ষতি। উচ্চ আদালতের রায় তোয়াক্কা না করে জাতীয় নির্বাচনের ঠিক একদিন আগে আরএনপিএল কর্তৃপক্ষকে দিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্কিত ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত পিটি সাম্বার গ্লোবাল এনার্জির সাথে ১০ লাখ টন কয়লা ক্রয়ের চুক্তি করানো হয়, যার খেসারত দিচ্ছে দেশ। কোটি কোটি টাকা ক্ষতি করে আনা হচ্ছে নিম্নমানের কয়লা। অভিজ্ঞতা ছাড়াই ক্ষমতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক নেতা ও ইউআইইউ-এর ফার্মেসি বিভাগের প্রভাষক রিফাত জ্বালানি খাতের জও জানে না, অথচ তাকে জামায়াত ও একটি বিশেষ বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে এই চেয়ারে বসানো হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল অনুসন্ধানে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া চিঠির সত্যতা নিশ্চিত হওয়া গেছে, অথচ আজ পর্যন্ত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২৪-এর জুলাই মাসে এই রিফাতরা আওয়ামী লীগ সরকারের নামে দুর্নীতির মিথ্যে অভিযোগ তুলেছিল, কিন্তু ২ বছরেও বিএনপি, জামায়াত, ইউনুস, এনসিপি মিলে কোনো প্রমাণ হাজির করতে পারেনি। তবে এই সময়ের মধ্যে তারা ঠিকই নিজেদের আখের গুছিয়েছে, দেশের মেরুদণ্ডও ভেঙেছে।
অবৈধ ইউনুস সরকারের সময় সম্পাদিত এই কয়লা আমদানির কালো চুক্তি করার দায়ে কুড়িগ্রামের আব্দুল খালেক ফারুক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তাকে হত্যা মামলায় আসামি করা হয়েছে এক ব্রেন টিউমার রোগীর মৃত্যুর ঘটনায়, যে লোক জুলাই দাঙ্গার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না, যার চাচা কৌশলে তাকে ছাত্র আন্দোলনকারী বানিয়েছিলেন শুধু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার জন্য। সেই মৃত্যুতে মামলা হয়েছে, জুলাই শহীদের তালিকায় নাম উঠেছে, সরকারি অর্থ সহায়তাও গেছে। আর এই পুরো প্রহসনের শেষ অধ্যায়ে একজন সাংবাদিকের নাম উঠেছে হত্যা মামলার আসামি হিসেবে। কেন? কারণ মামলার বাদী কুড়িগ্রাম পৌর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি রুহুল আমিন নিজেকে জুলাই যোদ্ধা বলেন এবং মনে করেন এটা তার দায়িত্ব ছিল। সাংবাদিক ফারুক তাকে জিজ্ঞেস করতে গেলে তিনি বলেছেন, আপনি তো স্বৈরাচারের দোসর। এই একটা বাক্যে পুরো সময়টার সারসংক্ষেপ আছে। স্বৈরাচারের দোসর তকমাটা অন্তর্বর্তী সময়ে একটা সার্বজনীন অস্ত্র হয়ে উঠেছিল। এর কোনো আইনি সংজ্ঞা নেই, কোনো প্রমাণ লাগে না, কোনো তদন্তের দরকার নেই। যাকে খুশি এই তকমা দাও, তারপর হত্যা মামলায় নাম ঢুকিয়ে দাও। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ ঠিকই বলেছেন, এটা আইনি ধারণা নয়, রাজনৈতিক হাতিয়ার। কিন্তু সেই হাতিয়ার দিয়ে বছরের পর বছর সাংবাদিকতা করা মানুষগুলোর জীবন তছনছ করে দেওয়া হয়েছে। মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এই পরিস্থিতি তৈরি করেনি হয়তো, কিন্তু এটা থামাতেও কিছু করেনি। বরং যে রাজনৈতিক পরিবেশে এই মামলা বাণিজ্য ফুলে ফেপে উঠেছে, সেটা ওই সরকারের আমলেই তৈরি হয়েছে। যে সময়ে জামায়াতে ইসলামের কর্মীরা এবং বিএনপির স্থানীয় নেতারা দেশের নানা প্রান্তে সাংবাদিকদের তালিকা তৈরি করে মামলায় নাম ঢুকিয়েছেন, সেই সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সুরক্ষা ছিল না। পটুয়াখালীতে বিএনপির স্থানীয় নেতার ছেলে আইনজীবী মশিউর রহমান নিহতের বাবাকে সাহায্যের প্রলোভন দিয়ে কাগজে সই করিয়ে মামলা করেছেন, শত শত মানুষকে আসামি বানিয়ে লাখ লাখ টাকা কামিয়েছেন। বাদী নিজেই বলছেন তিনি কিছু জানতেন না। অডিও রেকর্ডে ধরা পড়েছে টাকার ভাগ বাটোয়ারার আলোচনা। এই লোককে পরে স্থানীয় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বটে, কিন্তু যে ক্ষতি হওয়ার সেটা হয়ে গেছে। জয়পুরহাটে একজন আহত মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, তখন তৎকালীন ওসি হাসপাতালে গিয়ে তার সই নিয়ে এসেছেন মামলার কাগজে। সেই মামলায় ১১৯ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে একাধিক সাংবাদিক। বাদী রাকিব হোসেন বলছেন, আসামি বা সাক্ষী কাউকেই চিনি না। পুলিশ অফিসার এখন অস্বীকার করছেন সব। এই প্যাটার্নটা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একইভাবে দেখা গেছে। মানে এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা সমন্বিত প্রক্রিয়া। ৪৬,০০০ কোটি টাকা। এপ্রিল মাসে ট্রেজারি বিলের মাধ্যমে এই পরিমাণ তুলেছে সরকার। শুনতে বড় লাগছে, তাই না? কিন্তু একটু ভেতরে ঢুকলেই দেখা যাচ্ছে এর মধ্যে ৩২,৮০০ কোটি টাকা চলে গেছে আগে ট্রেজারি বিলের দেনা মেটাতে। মানে নতুন ঋণ নিয়ে পুরনো ঋণ শোধ হচ্ছে। হাতে থাকছে ১৩,২০০ কোটি টাকা। এটা অর্থনীতি চালানো না, এটা একটা ডুবন্ত নৌকায় বসে গামলা দিয়ে পানি সেচা। বিএনপি এখন যে সরকার চালাচ্ছে সেটার বৈধতার প্রশ্ন তুললে তারা রেগে যায়, কিন্তু ফেব্রুয়ারির ১২ তারিখের ভোটের কথা দেশের মানুষ ভোলেনি। আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, বাম ঘরানার কোনো বড় দল নেই, ভোটার নেই বললেই চলে। তবু নির্বাচন হয়েছে, আর বিএনপি জিতেছে। জিয়াউর রহমান একসময় এভাবেই ক্ষমতা পাকা করেছিলেন, হ্যাঁ বা না ভোটের নাটক সাজিয়ে। ছেলে বাপের পথে ধরেছে, শুধু পদ্ধতিটা একটু আধুনিক করা হয়েছে। সেই সরকার এখন অর্থনীতি নিয়ে কি করছে সেটা দেখুন। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৯৭,৯৯০ কোটি টাকা। এটা দেশের ইতিহাসের সর্বোচ্চ। এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ৫,০৩,০০০ কোটির, আদায় হয়েছে ২,৮৭,০০০-এর কিছু বেশি। শুধু মার্চেই লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক আদায় করতে পারেনি সরকার। এই ব্যর্থতার জন্য কোনো মন্ত্রী পদত্যাগ করেছেন? কেউ সংসদে দাঁড়িয়ে জবাব দিয়েছেন? না, কারণ যে সংসদে বসার কথা ছিল বিরোধীদের, তারা ভোটেই যায়নি, ফলে জবাবদিহির জায়গাটাই নেই। রাজস্ব আসছে না, তাই ঋণ নিতে হচ্ছে, এটা বুঝলাম। কিন্তু গত বছরের জানুয়ারিতে ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৪,৩৪,০০০ কোটি টাকা। এক বছর পরে সেটা হয়েছে ৫,৬৩,০০০ কোটি টাকা। এক বছরে প্রায় ৩০% বেড়েছে। একই সময়ে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি মাত্র ৬%। এই দুটো সংখ্যা একসাথে পড়লেই বোঝা যায় কি হচ্ছে।
ব্যাংকগুলো সরকারকে টাকা দিচ্ছে কারণ 10% বেশি সুদে নিশ্চিত মুনাফা আসছে। ব্যবসায়ী বা উদ্যোক্তাকে ঋণ দিলে ঝুঁকি আছে, কষ্ট আছে, খেলাপির ভয় আছে। সরকারকে দিলে কোনো ঝামেলা নেই, ফলে বেসরকারি বিনিয়োগ শুকাচ্ছে, কর্মসংস্থান থমকে আছে। নিজের সন্তানের লাশ কাঁধে নিয়ে 7 মাসের সাজিদের বাবা সারা দেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দেশে সাধারণ মানুষের জীবনের কী মূল্য। অথচ সেই আর্তনাদেও কান পাতে না একদল মুখোশধারী রাজনৈতিক শকুন। ক্ষমতার মসনদে বসে তারা চায় শুধু প্রতিহিংসার রাজনীতি করতে। সাজিদের মৃত্যুর জন্য দায়ী কে? এই প্রশ্নের উত্তর না দিয়ে বিএনপি জামায়াত জোট বরং ব্যস্ত থাকে দুর্নীতির মহাকাব্য রচনায়। ইউনূস সরকার যখন স্বাস্থ্য ব্যবস্থাকে ধসিয়ে দিয়ে গেছে, তার ফলশ্রুতিতে যখন একটা শিশু 7টা হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছে না, তখন এই তথাকথিত রাজনৈতিক দলের নেতারা ব্যস্ত নিজেদের পকেট ভারী করতে। প্রশ্ন জাগে, ইউনূসকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে কেন বিএনপির গায়ে জ্বর আসে? কারণটা পরিষ্কার, এরা পরস্পরের অপরাধের ঢাল। একজন গণহত্যার দায়ে অভিযুক্ত, অন্যজন সেনানিবাসের ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাস আর দুর্নীতির আতুরঘর। এদের হাত ধরাধরি করে চলার ইতিহাস এখন আর কারও অজানা নয়। শিশু হত্যার দায় এড়াতে চায় তারা, কারণ নিজেদের গায়েও একই পাপের ছাপ। সাজিদের রক্ত শুধু ইউনূসের হাতেই নয়, যারা পর্দার আড়াল থেকে এই স্বৈরাচারী ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিল, তাদের প্রত্যেকের কপালেও লেগে আছে। জামায়াতের জঙ্গিবাদ আর বিএনপির সন্ত্রাস আজ এক হয়ে চায় দেশটাকে চিরতরে অন্ধকারে ডুবিয়ে দিতে। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। বিবিসি বাংলাকে মি. নাসিম বলেন, এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রমকে অনতিবিলম্বে বাতিল করতে হবে, সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে। 2024-এর 5ই অগাস্টের পরে যত রায় হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে ফাঁসির যে আদেশ দিয়েছে, সেই আদেশসহ সকল রায় অনতিবিলম্বে গণতন্ত্রের স্বার্থে বাতিল করতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক একজন উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগের ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টকে ঘিরেও এই আলোচনা। ইরান যুদ্ধ কিভাবে এগিয়ে নেওয়া হবে সে বিষয়ে নিজেদের ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে। সিএনএনকে একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে এটিই তাদের একমাত্র কথোপকথন ছিল না। ওই কর্মকর্তা জানান, গত রোববার কথা বলার সময় ট্রাম্প নেতানিয়াহুকে জানিয়েছিলেন সপ্তাহের শুরুতেই তিনি ইরানের ওপর নতুন করে লক্ষ্যবস্তু ভিত্তিক হামলা চালাতে পারেন। সিএনএনের পূর্ববর্তী প্রতিবেদন অনুযায়ী এই অভিযানের সম্ভাব্য নতুন নাম দেওয়া হয়েছিল অপারেশন স্লেজ হ্যামার। তবে সেই প্রথম কথোপকথনের প্রায় 24 ঘণ্টা পর ট্রাম্প ঘোষণা করেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় মিত্রদের অনুরোধে তিনি মঙ্গলবারের পরিকল্পিত হামলা স্থগিত করছেন। একজন মার্কিন কর্মকর্তা এবং পরিস্থিতি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, এরপর থেকে উপসাগরীয় দেশগুলো কূটনৈতিক আলোচনা আরও এগিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ক্ষত কাটিয়ে আশাতীত দ্রুত গতিতে নিজেদের সামরিক শিল্প ও শক্তি পুনর্গঠন করছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সিএনএনের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের 8 এপ্রিল থেকে শুরু হওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তেহরান ইতিমধ্যেই তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করেছে, যা ওয়াশিংটনের প্রাথমিক অনুমান ও সময়সীমাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার অধিকর্তাদের উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ইরান তাদের যুদ্ধপূর্ব সামরিক সক্ষমতায় ফিরে যেতে গোয়েন্দা সম্প্রদায়ের নির্ধারিত সমস্ত সময়সীমা ছাড়িয়ে গেছে। একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানিরা পুনর্গঠনের জন্য আমাদের দেওয়া সব টাইমলাইন পার করে গেছে। মার্কিন গোয়েন্দাদের আগের ধারণা ছিল এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের দীর্ঘ সময় লাগবে, তবে বর্তমান গতি বজায় থাকলে আগামী মাত্র 6 মাসের মধ্যেই ইরান তাদের ড্রোন হামলার পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। গোয়েন্দা প্রতিবেদনে আরও জানা গেছে, ইরান মাটির নিচে লুকিয়ে রাখা এবং ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও লঞ্চারগুলো উদ্ধার করে পুনরায় সচল করছে।
সিএনএনের সূত্র অনুযায়ী মার্টিন ও ইসরায়েলি বিমান হামলার পরও ইরানের প্রায় ৫০% ড্রোন এবং উল্লেখযোগ্য পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিমান বিধ্বংসী ব্যবস্থা এখনও অক্ষত রয়েছে। রাশিয়া ও চীনের প্রচ্ছন্ন মদদ। মার্কিন গোয়েন্দারা ইরানের এই অভাবনীয় গতির পেছনে রাশিয়া ও চীনের বড় ভূমিকার কথা উল্লেখ করেছেন। অভিযোগ উঠেছে রাশিয়া কাস্পিয়ান সাগরের নৌপথ ব্যবহার করে ইরানে ড্রোনের অংশ পাঠাচ্ছে। অন্যদিকে চীন গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানকে বিভিন্ন ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ও কাঁচামাল সরবরাহ করে আসছে। এমনকি যুদ্ধের সময় মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ইমেজ দিয়েও বেইজিং তেহরানকে সাহায্য করেছে বলে ওয়াশিংটন দাবি করেছে। ট্রাম্পের হুঁশিয়ারি। এই পুনর্গঠনের খবর এমন এক সময়ে এলো যার মাত্র একদিন আগে অর্থাৎ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ইরান যদি শান্তি চুক্তিতে না আসে তবে ওয়াশিংটন তেহরানের উপর পুনরায় সামরিক হামলা চালাতে প্রস্তুত। তবে চুক্তি বা জবাবের জন্য ওয়াশিংটন আরও কয়েকদিন অপেক্ষা করতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরান যেভাবে দ্রুত নিজেদের অস্ত্রাগার সাজিয়ে তুলছে তাতে যুক্তরাষ্ট্র যদি পুনরায় সামরিক অভিযান শুরুও করে তবুও ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য এক বড় ধরনের হুমকি হিসেবেই থেকে যাবে। এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সরাসরি কোনো মন্তব্য না করলেও পেন্টাগন জানিয়েছে প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যে কোনো সময় যে কোনো স্থানে ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা